আজ তোমাদের কিছু অংশ বইয়ের বাকি ছিল, সে অংশটা আজকে আমি তোমাদের নিব। তো সে অংশটা হচ্ছে আমাদের পরিবেশের সজীব উপাদানের গঠন বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এই অংশটা তোমাদের আজকে আমি নিব। তো এই অংশটার ক্ষেত্রে আমাদের বইয়ের টুকুনটা আমি পড়াইনি, বইয়ের ভিতর থেকেই পুরোটা পড়িয়েছি, কিন্তু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমাদের উত্তর অবশ্যই জানা দরকার। তো সেই অংশগুলো না জানলে তোমাদের উত্তর করা মুশকিল হবে। তো যাই হোক, তোমরা প্রত্যেকে আসো, জয়েন করছো আমি দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটাই যে রকমভাবে তোমাদেরকে আমি নাম, রোল এবং সেকশন দিতে বলছি, ঠিক সেইভাবেই দাও। আর আজকের ক্লাসের শেষে তোমাদের পরীক্ষার সম্বন্ধে আমি একটু আলোচনা করে দেব, কিভাবে কি পরীক্ষা কতটা নিব সেটা সম্বন্ধে আলোচনা করে দেব। আমি আগের দিন একটি ক্লাসের পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষাটা খুব সুন্দরভাবে হয়েছে এবং প্রত্যেকে খুব ভালোভাবে দিয়েছে, এবং পরীক্ষাটা দেওয়া প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ। এবং আমরা বলতে পারি যে প্রত্যেকটা ছেলে খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। তোমাদের থেকে ছোট, যেভাবে ওদেরকে আমি বলেছিলাম ওরা প্রত্যেকে ঠিক সেইভাবেই তারা করেছে। এবং তোমাদেরকে এইটুকুনটাও বলার যে তোমাদেরকে অনলাইনে পরীক্ষা নিব, অনলাইনে পরীক্ষার ব্যবস্থাটা কিভাবে হবে, কিভাবে করব তোমাদেরকে আমি বলবো, সেটা পরে আসছি। তো প্রত্যেকে জয়েন করুক আস্তে আস্তে। আমি আমার এই ক্লাসটি তোমাদের সঙ্গে কমপ্লিট করব। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং তোমাদের বলে দিচ্ছি, পেজ 199, সাথে বই রাখো এবং খাতা রাখো। কেন খাতা রাখতে বলছি? কারণ আমি উত্তরগুলো বলবো, উত্তরগুলো তোমরা নোট ডাউন করে ফেলবে। আর যারা করতে পারবে না, আমি রিপিট করব না। তোমরা অনেকেই প্রশ্ন হয়তো করবে, আমি রিপিট করব না। রিপিটের ক্ষেত্রে তোমরা ভিডিওটাকে আবার পরবর্তীকালে দেখে নিবে। শুধু এইটুকুনটা বলতে পারি যে তোমাদের ইউটিউবের মাধ্যমে ক্লাস দেখতে গেলে আশা করি নেট সাফারিং খুব একটা বেশি খরচ হয় না, তাই দ্বিতীয়বার তোমরা দেখতে পারবে। ঠিক আছে? তো প্রত্যেকে আসুক, আমি আমার ক্লাসটা শুরু করব, চিন্তা নেই, প্রত্যেকে আসুক। ঠিক আছে? তোমাদের পেজ বললাম 199, 200, 201, 203, 205, 206, 209, এতগুলো অংশের সুন্দর করে আমি বুঝাবো। ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে ঘামছি, কারণ আমার মাথার উপরে ফ্যান চলছে না। এবং তোমরা অনেকেই ক্লাস করতে করতে বেরিয়ে যাচ্ছ, আবার যুক্ত হচ্ছ। এই কাজগুলো করো না, কারণ আমি কিন্তু তোমাদের যেটুকুনটা নেওয়ার সেটুকুনটা নিয়েই ক্লাসটাকে আমি আমার করে শুরু করব। আর 2 মিনিট পরে আমি আমার ক্লাস শুরু করব।
আচ্ছা, এবার আমি আমার ক্লাসটা শুরু করব। তোমাদের বইটা অবশ্যই দরকার, বই ছাড়া তো এই অংশটা আমাদের পক্ষে সম্ভব না, তাহলে এই অনুযায়ী আমাদের করতে হবে, তো আমাকে বইটা নিতেই হচ্ছে, বই ছাড়া সেটা সম্ভব না। দেখো প্রথম প্রশ্ন যদি যাই, কি বলছে, পেজ হচ্ছে 199, বলছে এমন দুটো ফল যেগুলো খুব রসালো আর পাকলে ভারী মিষ্টি। দেখো এরকম দুটো ফল যদি বলি, আমরা লিচু পাবো, আম পাবো, কাঁঠাল পাবো। এই ফলগুলো কি হয়, রসযুক্ত হয় এবং এই ফলগুলো মিষ্টিযুক্ত হয়, কারণ আমরা এই ফলগুলো মিষ্টির জন্য আমরা কিন্তু খাদ্যরূপে গ্রহণ করে থাকি এই ফলগুলোকে। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে, এমন দুটো ফল যেগুলো খুব রসালো কিন্তু পাকলে ভারী টক। দেখো এখানে আমরা যে ফলগুলো ভারী মিষ্টি বলছি, সেই ফলগুলোর ক্ষেত্রে আমের ক্ষেত্রে আমরা পেতে পারি টক, লিচুর ক্ষেত্রে আমরা পেতে পারি টক, কিন্তু আমরা সেই ফলগুলোকে মিষ্টি ফল রূপে খাদ্য রূপে খাই, সেখানে কিন্তু আমরা এখানে বলবো না। টকের ক্ষেত্রে যখন বলছে আমাকে, তাহলে আমরা বলবো লেবু, করম চা, ঠিক আছে, কারণ লেবু আমরা যদি মুখে দিই, কারণ লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে, তার জন্য কি হয় কি লেবু টক থাকে। এবার আমরা লেবুর ক্ষেত্রে দেখো আমরা যদি যাই, একটু লেবু যদি আমরা যদি বলি কমলা লেবু যদি মিষ্টি পরিমাণ বেশি থাকে, তাহলে আমরা যদি খাই তাহলে আমাদের কোনো সমস্যা করে না। কিন্তু বাড়িতে আমরা যে ছোট ছোট যে লেবুগুলো ব্যবহার করি, সেই লেবুগুলো যখন আমরা জলে রসের মাধ্যমে খাই, যদি মুখে যদি দিই, তাহলে কিন্তু দেখবে একটা টক টক ভাব লাগে, ঠিক আছে। গরম চাও একই জিনিস। তারপরে দেখো প্রশ্ন বলছে এমন দুটো ফল যেগুলো খুব রসালো আর পাকলে ভারী কষাটে। কষাটে মানে তোমার মুখের মধ্যে খেতে গেলে একটা তেতো ভাব টাইপের লাগবে, মানে খাওয়ার পরেই মুখটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে যাবে, তাহলে সেটা হবে আমলকি, জলপাই। 4 নম্বর আসছি, এমন দুটো ফল যেগুলো কাঁচা অবস্থায় সবজি হিসাবে খাওয়া হয়। এমন দুটো ফল যেগুলো কাঁচা অবস্থায় সবজি হিসাবে খাওয়া হয় আর পাকলে ফল হিসেবে খাওয়া যায়, পাকলে ফল হিসেবেও খাওয়া যায়। দেখো সবজি বলছে, আবার কি বলছে, ফলও বলছে, তাহলে আমরা বলতে পারি পেঁপে। পেঁপে দেখো আমরা কাঁচা অবস্থায় সবজি রূপে খাই, তরকারি দিয়ে খাই, আর পেকে গেলে দেখো ফল রূপে খাই, পাকা পেঁপে খেতে বলে, ঠিক আছে। এবং কাঁঠাল, কাঁঠাল দেখো কাঁচা অবস্থায় আমরা কাঁঠালের তরকারি করি, কাঁঠালের তরকারি আমরা চিংড়ি দিয়ে করি, খুব সুন্দর খেতে লাগে। আবার কাঁঠাল পেকে গেলে সেটাকে আমরা খাদ্যরূপে গ্রহণ করি, সেটাকে ফল রূপে গ্রহণ করি। দেখো ফল আর সবজি একই ব্যাপার, ঠিক আছে, কিছু ক্ষেত্রে আলাদা রকম ভাবে সেটাকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো চলে আসে এই যে আমরা যে সবজি ক্ষেত্রে বললাম, সেখানে লালনি বলে একটা ফল পাওয়া যায়, সেটা শশার মতনই, ঠিক আছে, তো সেটাও আমরা খাই। তারপরে আসছি, দেখো বলছে এমন দুটো ফল যেগুলো কাঁচা অবস্থায় সবজি হিসাবে খাওয়া হয় কিন্তু পাকলে ফল হিসাবে খাওয়া যায় না। দেখো বলছে কাঁচা অবস্থায় সবজি হিসাবে, দেখো কাঁচা অবস্থায় সবজি বলতে গেলে লঙ্কা। দেখো লঙ্কা পেকে গেলে কিন্তু আমরা ফল হিসাবে খেতে পারি না, লঙ্কা কিন্তু আমরা অনেকে মুড়ি দিয়ে হোক বা ভাতে হোক আমরা কিন্তু লঙ্কাকে খাদ্যরূপে গ্রহণ করি, ফল রূপে, কিন্তু সেটা ফল বললেও ভুল, সেটা কিন্তু সবজি রূপে আমরা ব্যবহার করি, ঠিক আছে। ফল বলছে কাঁচা অবস্থায় সবজি কিন্তু পাকলে ফল রূপে খাওয়া যায় না, তাহলে লঙ্কা, ঢেঁড়স, ঠিক আছে, পটল, ঝিঙা, প্রচুর উদাহরণ পাবা, উদাহরণে ভরপুর। তারপরে দেখো প্রশ্ন আসছে কি আছে, এমন দুটো ফল যেগুলো রসালো নয় কিন্তু খাওয়া হয়, রসালো নয় খাওয়া হয় মানে রসযুক্ত না, তাহলে দেখো আমরা আখরোট বলতে পারি, দেখবে আখরোটটা প্রচুর বড় শক্ত হয়, তাকে ভেঙে তার ভিতর থেকে ফলটা বার করে খেতে হয়, আখরোট আমরা বলতে পারি, রসালো না। তারপরে আসছি রিটা ফল, এটাও একই, ঠিক আছে, এই জায়গাগুলো মাথায় রাখবা। তারপরে দেখো আরেকটি কোশ্চেন এখান থেকে আছে, সেটা হচ্ছে এমন একটি ফলের উদাহরণ দাও যা রসালো নয়, খাওয়া যায় না। মেহগনি ফল, মেহগনি ফল, এটা তোমাদের যে নতুন সিলেবাসের যে অনুযায়ী বই তৈরি করেছে, এই প্রশ্নগুলো কেটে দিয়েছে। আমার বইটি পুরনো সময়ের, ঠিক আছে, তো পুরনো বইয়ের বলেই আমি সে কোশ্চেনটা তোমাদেরকে বলতে পারলাম। এবং এখানে আরেকটি কোশ্চেন আমরা করতে পারি, ভারী মিষ্টি এবং টক হয়, ভারী মিষ্টি বা টক হয়। দেখো ভারী মিষ্টি বা টকের ক্ষেত্রে যদি যাই, দেখো যে কোনো ফলের ক্ষেত্রে আমরা টক মিষ্টি দুটোই পেয়ে থাকতে হবে। টক কেন বলছি, দেখো আম আমরা যখন কাঁচা অবস্থায় খাই, তখন আমরা আমের অনেকে টক রূপে খাই, ঠিক আছে, সেটা আমের ক্ষেত্রে আমরা বলতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমকে কিন্তু আমরা মিষ্টি রূপে খাই, টকটা খুব কম অংশই আমরা কম ভাবেই আমরা খেয়ে থাকি। তো সেখানে এখানে আমরা বলতে পারি আনারস, আমরা এটা মিষ্টি রূপেও আমরা খেতে পারি, আবার টক রূপেও খেতে পারি, কারণ অনেকে আমরা সেটাকে খাদ্য রূপে না রস রূপে গ্রহণ করে খাই, তাই জন্য সেটাকে এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এই যে এই জায়গাকে যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন, কিন্তু একটু মাথা রেখে তোমাদেরকে করতে হয়, ঠিক আছে, মাথা রেখে তোমাদেরকে করতে হবে, সেটা না করলে সম্ভব না, সেটা সম্ভব না, ঠিক আছে।
তো এখানে আমি বোধহয় একটি উত্তর ভুল বলে ফেলেছি, তো সেই উত্তরটা আমি আবার ঠিক করে দিচ্ছি। যে কোশ্চেনটা একটু গোলমেলে করে ফেলেছিলাম উত্তরটা আমি, সেটা হচ্ছে যে এমন দুটো ফলের নাম বলো যা রসালো নয় কিন্তু খাওয়া যায়। ঠিক আছে, সেখানে 1 নম্বর উত্তরটা আমি বলেছিলাম আখরোট, 1 নম্বরটা বলেছিলাম আখরোট, আর 2 নম্বর বলেছিলাম হচ্ছে রিটা ফল। ওটা রিটা ফল হবে না, ওটা হচ্ছে কাজু বাদাম হবে, যেগুলোকে দেখো রসযুক্ত নয়। বাদাম হবে রসালো নয় কিন্তু খাওয়া যায়। বাদাম দেখো, বাদামকে যখন আমরা চিপি তখন আমরা তেল পাই, কাজু বাদামকে যদি আমরা চিপি তেল পাবো, কিন্তু এই ফলগুলো রসালো না, মানে রসযুক্ত না। ঠিক আছে, কিন্তু খাওয়া যায়। আর আরেকটি প্রশ্ন তারপরে বলেছিলাম এমন একটি ফলের নাম বলো যেটা রসালো নয় কিন্তু খাওয়া যায় না, রসালো। মেহগনি ফল বলছিলাম, মেহগনি ফলের সঙ্গে হবে মেহগনি ফল, মেহগনি ফল, তার সঙ্গে হবে রিটা ফল, তার সঙ্গে হবে রিটা ফল। ঠিক আছে, এটাকে একটু তোমরা ঠিক করে নাও, এটা আমি ভুল বলেছি, ঠিক করে নাও। তারপরে দেখো এর পরের পোর্শনটা আছে ফলের একাল সেকাল। ঠিক আছে, বলছে তোমার বাবা মা দাদু দিদিমাকে জিজ্ঞেস করো তো তারা কে কি ফল খেতেন। দেখো আজ থেকে আমরা যদি 50-60 বছর আগে যদি চলে যাই, আমরা যেমন এখন আমরা আমের ক্ষেত্রে যদি চলে, দেখো ফলের ক্ষেত্রে এখানে বিভিন্ন ফলের ক্ষেত্রে যদি যাই, তো সবার সোজা কথায় যদি বলি যে আগেকার দিনে যেসব ফলগুলো পাওয়া যেত এখন সেসব ফলগুলো পাওয়া যায়, কিন্তু আমরা সেটা খাদ্যরূপে এখন আর খাই না। কারণ আমরা বেশিরভাগই কি হয় কি, গ্রামে গঞ্জে তো থাকি না, আমরা গ্রাম থেকে শহরে চলে এসেছি। তো সেখানে আমরা যেসব ফলগুলো আমাদের সব থেকে বেশি ভালো লাগে সেই ফলগুলোই আমরা গ্রহণ করি, অন্য ফল কিন্তু আমরা খাদ্যরূপে গ্রহণ করি না। তো এখানে দেখো আমরা বলতে পারি যে এই জায়গাটার উত্তর কি হবে, ডা ফল। ঠিক আছে, গাব ফল, ফুটি, শ্যাওড়া, নোনা ফল, করমচা। দেখো এখানে আমরা দুটো জিনিস এখনো বর্তমানে বাজারে পাই, একটা হচ্ছে ফুটি আর একটা হচ্ছে করমচা। এই দুটো আমরা কিন্তু বাজারে পাই, কিন্তু এই দুটো পেলেও সেরকম ভাবে কিন্তু এই গাছগুলো আর আমরা এখন ফল খাই না। তুমি গ্রামের দিকে চলে যাও, গ্রামের দিকে এখনো মানুষরা কিন্তু এইসব ফলগুলো খাদ্যরূপে গ্রহণ করে থাকে। ঠিক আছে, তারা খায়, আমরা খাই না। আমরা শহরাঞ্চলের মানুষ, আমরা শহরাঞ্চলে পাই না, তাই আমরা খাই না। অনেকে হয়তো নামও জানি না। আমি আজকে তোমাদেরকে নাম বলছি তাই তোমরা নাম জানতে পারছো, না তো নামই জানতে পারবা না। তারপরে দেখো পরের প্রশ্নটা বলেছে, দেখো তো তারা এমন কোন ফল খেতেন যা তুমি খাওনি অথবা এখন পাওয়া যায় না। যেমন ডা ফল। ঠিক আছে, ডা ফল, গাব ফল, এগুলো এখন আর মানে এগুলো পাওয়া গেলেও আমরা এখন আর এগুলোকে খাদ্যরূপে গ্রহণ করি না, এগুলো আমরা পাইও না, খাদ্যরূপে গ্রহণও করি না। তারপরে দেখো বলছে না খেলে কেন খাওনি। দেখো না খেলে কেন, এই ফলগুলোর গাছগুলো বেশিরভাগ ক্ষেত্রে এখন পাওয়া যায় না বলে কেউ গাছ লাগায়ও না, তাই পাওয়া যায় না, তাই পাই না। কারণ এই গাছগুলো দেখাও যায় না। কারণ ধরো কোনো গাছ থেকে যদি ফল হচ্ছে, কিন্তু সেই ফলনটা যদি মানুষের মধ্যে যদি সেটার যদি ভালো জায়গা না পাওয়া থাকে তাহলে তুমি পাবে না। যেমন দেখবে আমাদের এইসব অঞ্চলে বড় বড় পিয়ারা নিয়ে আসছে, তো পিয়ারাটা কোথা থেকে আসছে, বাইরের থেকে আসছে, এবং তার একটা নির্দিষ্ট নাম বলছে। তো আমি নামে যাচ্ছি না, তাহলে ওই পিয়ারা ফলটা যদি আমাদের এখানে যদি তৈরি হতো তাহলে ওই ফলটা কি এখানে এসে বিক্রি করতে পারতো না। আমাদের এখানে সেটা হচ্ছে না বা পাওয়া যাচ্ছে না বলেই আমরা কিন্তু সেটাকে কিন্তু এখানে আর পাচ্ছি না। তো যদি এখানে যদি কেউ গাছ লাগায় তাহলে আমরা সেটা পেতেই পারি। তো সোজা কথায় যে এইসব গাছগুলো দেখা যায় না বলে এইসবগুলো আর পাওয়া যায় না। ঠিক আছে, তারপরে দেখো না পাওয়া গেলে কেন পাওয়া যায় না, কারণ বেশিরভাগ গাছগুলো বেশিরভাগই হচ্ছে যেটা বলতে গেলাম যেগুলো মানে বুনো গাছ টাইপের, চাহিদা কম। দেখো মানুষের যে জিনিসের চাহিদা প্রচুর থাকবে সেই জিনিসের বিক্রি প্রচুর হচ্ছে, তার মানে চাহিদা নেই, মানে সেই ফলটা এখানে পাওয়া যাবে না, তার বিক্রি অনেক কম, আমি সেটা পাবো না। তারপরে দেখো বলছে যে তারা যেসব ফল খেতেন সেগুলো তখন যেমন দেখতে ছিল এখনো কি তেমনই আছে না অন্যরকমের। দেখো আজকে আমরা যদি দেখি যে আজকে দেখো আমরা গাছ থেকে ফল পাচ্ছি, কিন্তু এখন আমরা অলরেডি তোমাদেরকে আমি পড়িয়ে ফেলেছি পার্থেনোকপি। তাহলে এখন যে ফলগুলো পাচ্ছি সেগুলো অনেক বড় আকৃতির পাচ্ছি এবং বীজহীন পাচ্ছি। তাহলে পরিবর্তন চলে আসছে, পরিবর্তন আসছে বলেই তো সেখানে চাহিদা বাড়ছে। যে জিনিসের চাহিদা বাড়বে সেই জিনিসটা তো মানুষ বেশি পরিমাণে, তার মানে সেটা ব্যবহার করছে বা সেটাকে পছন্দ করছে, তাহলে সেই জিনিসটা বেশি পরিমাণ আসবে। তারপরে দেখো প্রশ্ন বলছে, দেখো তো এমন কোন ফল তারা খাননি যা তুমি খেয়েছো। যেমন দেখো আমরা যদি বলি, আমরা বাজারে যদি যাই সরস্বতী পুজোর পর আমরা বড় বড় ধরনের নারকেল কুল দেখতে পাই। আগে পেতাম দেখতে, আমি পাইনি, আমি সত্যি কথা আমি পাইনি, এখন আমি দেখতে পাচ্ছি। তো এবং দেখো আমাদের যদি জেনারেশন ধরি, তোমাদের থেকে আমি ম্যাক্সিমাম কত বড়, ম্যাক্সিমাম 15 বছর 16 বছরের বড়, তার বেশি বড় না। তো 15-16 বছরের বড়তে আমি যখন বলছি যে তার মানে
আমার সময় কি বা আমার বাবার ক্ষেত্রে যদি বলি বা তোমাদের দাদুর ক্ষেত্রে যদি বলি, তাহলে তারা কিন্তু এই বড় বড় ধরনের নারকেল কুল কিন্তু পাননি, এখন সেটা পাওয়া যাচ্ছে। তারপরে দেখো আমরা বলতে পারি যে বড় জাতের বড় জাতের তোমার ধরো বিভিন্ন প্রজাতির যে ফলগুলো পাওয়া যাচ্ছে, যেমন ধরো বিভিন্ন ধরনের ধরো বাইরের থেকে আম আসছে যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না, অথবা আমরা বলতে পারি লেবু আগে আসতো না এখন আসছে, তো এই জিনিসগুলো পাচ্ছি। তাছাড়া আমরা বলতে পারি বীজবিহীন বা বীজহীন কলা, আমরা কলা দেখতে পাই, তাছাড়া আঙুর, পেয়ারা, এসবগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আগে কিন্তু এই জিনিসগুলো প্রচলিত ছিল না, এখন এই জিনিসগুলো এত পরিমাণ প্রচলিত হয়েছে, এই জিনিসগুলো খুব সহজে পাওয়া যাচ্ছে এবং এই পাওয়ার জন্য আমরা সেটাকে খাদ্যরূপে গ্রহণ করতে পারছি। তারপরে প্রশ্ন চলে আসে কেন এমন হলো। দেখো সোজা কথা যদি বলি, আমরা দুই ধরনের পাই, একটা হচ্ছে দেশি প্রজাতি, একটা হচ্ছে বিদেশি প্রজাতি, ঠিক আছে। তো দেশি প্রজাতি, দেখো সোজা কথা যদি বলি, তুমি যদি একটা আম গাছ লাগাও তার যত্ন প্রচুর করতে হবে, কিন্তু সেক্ষেত্রে তুমি যদি ধরো ন্যাচারালি তুমি যদি বীজবিহীন ফল যদি তৈরি করতে চাও, তাহলে তার কিন্তু অত যত্ন দরকার পড়বে না। তাহলে সোজা কথা যদি বলি, আগে প্রাকৃতিকভাবে পাওয়া যেত দেশি প্রজাতির যে ফলগুলো, সেগুলো বিভিন্ন জিন প্রযুক্তির মাধ্যমে বা উন্নতির মাধ্যমে ফলের গুণগত মান উন্নত করা হয়ে গেছে এবং এই গুণগত করার সঙ্গে সেই ফলগুলো আকৃতি এবং স্বাদও অনেকটা ভালো হচ্ছে, তার জন্য আমরা এটা বেশি পরিমাণ ব্যবহার করতে পারছি। তো পরিমাণটা দেখো, তুমি আজকে যদি ধরো তো জমিতে তুমি কোনো গাছ লাগালে, সেই গাছটা থেকে তোমার যদি ফলন কম হয়, তাহলে তুমি সেই গাছটার ক্ষেত্রে পরিচর্যা করবে? কোনোদিন করবে না। কিন্তু তুমি যদি একটা গাছ লাগালে, তার পিছনে যদি তুমি যদি ফলন পাওয়ার জন্য তুমি সেই গাছটার সময় যদি প্রচুর পরিমাণ দাও, তার থেকে তুমি যদি ফলন ভালো পাও, তাহলে তুমি কিন্তু সেই গাছটার পিছনে সময় দিবে। তো এই জিনিসটাও এখানেও একই, দেশি প্রযুক্তির গাছে যতটা পরিমাণ তোমার সময় দিলেও যে ভালো হবে তা কিন্তু না। কিন্তু যেসব গাছগুলো ধরো জোর কলম বা দাবা কলমের মাধ্যমে অথবা জিন প্রযুক্তির মাধ্যমে যেগুলো আমরা ব্যবহার করি, তার পরিমাণ যেমন বেশি পাওয়া যায়, তেমন মানে খরচও খুব কম হয়। তার ফলে যে আমরা যে ফলগুলো পাই, সেই ফলগুলো কিন্তু খুব লভ্যাংশ অনেক বেশি হয়, তাই জন্য পাওয়া যায় খুব সহজে। দেখো তারপরের পেজে যদি চলে যাই, 200 পেজ, দেখো এখানে এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজভাবে যদি আমরা উত্তর নিই, তাহলে খুব সহজভাবে আমরা পেতে পারবো। দেখো এখানে বলছে যে ফলের অন্দরমহল মানে ফলের ভিতরের যে অংশগুলো, সেই সম্বন্ধে কথা আসছে। বলছে যে প্রথমে ছুরি দিয়ে আমটাকে লম্বালম্বি ভাবে এমন ভাবে কাটো যেন আটিটা কেটে না যায়। কাটার সময় ছুরিটাকে সাবধানে ব্যবহার করবে যাতে হাত না কাটে। তুমি ধরো আম রেখেছো, কাটতে যাচ্ছ হাত দিয়ে, তাতে হাত কাটবে। বা তুমি ভুলবশত ঠিক মতো করে যদি না সেটাকে কাটতে যাও, আম কেন, যে কোনো ফলের ক্ষেত্রে সেটা তুমি যদি অন্যমনস্ক হও, তাহলে তোমার কিন্তু আঘাত হতে পারে। তো বলছে যে দরকারে শিক্ষক তোমাকে সাহায্য করবেন, আমি তোমাকে মুখে বলে সাহায্য করছি। কাটতে গিয়ে ফলটাকে কেমন মনে হলো, শক্ত না নরম? দেখো তুমি একটা আম নিলা, আমটা সবুজ, তার মানে কি আছে, কাঁচা। তুমি যদি সেটাকে জোর দিয়ে কাটতে যাও, তোমাকে জোর দিয়ে লক্ষ্য রেখে কাটতে হবে। এবার আমটা সবুজ থেকে পেকে গেছে, পেকে যাওয়া মানে তার সারা শরীর বা যেটাকে আমরা বলেছিলাম তার ফলত্বক, ঠিক আছে, ফলত্বকের পরে তো আছে বহিস্তক, তাহলে বহিস্তকটা পেকে গেছে, সবুজ রং থেকে সেটা হলুদ হয়ে গেছে। তাহলে হলুদ হয়ে যাওয়া মানে তার ভিতরে সেই ফলটা যদি মিষ্টি হোক বা টক হোক, আমি সে মেনশনে যাচ্ছি না, ফলটা তার মানে একটু পেকে গেছে। তাহলে পেকে যাওয়া মানে ফলটার ভিতর অংশটা কিন্তু নরম হয়ে যাবে এবং তাকে কিন্তু কাটতে সুবিধা হবে। মানে কাটতে গিয়ে দেখবা অনেক সময় রসও বেরিয়ে আসে। তাহলে কাঁচা ফল থাকতে গেলে তার রস বেরাবে না, কাটতে একটু কষ্ট হবে, কিন্তু ফল যদি পেকে যায় তাহলে সেটা কিন্তু নরম হবে। তাহলে খুব সহজে আমরা ফলটাকে কাটতে গেলে রস বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, বলছে যে এবার ফলটার কাটা পাশটা ভালো করে লক্ষ্য করো। দেখো আমরা কাটা ফলকে যদি দেখি, দেখো একটা যদি কাটা ফল নিলাম, আম ধরো এটা একটা আম, আমকে আমি কাটা ফলের মধ্যে যদি নিই, তাহলে আমের প্রথমে অংশ আমরা কি পাবো? তাহলে প্রথমে আমি যদি বলি, দেখো এখানে বলছে যে ফলটার বাইরে ভেতরে কটা ভাগ দেখতে পাচ্ছি। দেখো ফলটার আমি 4টা ভাগ দেখতে পাবো। কেমন করে? প্রথমে যদি দেখো আমি পাকা ফলের ক্ষেত্রে যাচ্ছি, পাকা ফলের ক্ষেত্রে যদি যাই, আমি প্রথমে কি পাবো? ফলটার খোসা পাবো, হয়ে গেল 1 নম্বর। 2, ফলটার খোসা ছাড়ানোর পর তার ভিতরের মধ্যস্থক, যেটাকে আমরা শ্বাস বলি, সেটা আমরা পাবো। মধ্যস্থকটা আমরা খাই। এবার মধ্যস্থক খাওয়ার পরে তার ভিতরে আমি আম নিয়ে যদি করি, তাহলে আমরা তার ভিতরে আটি পাবো, আটিটা পেলাম। এবার আটিটা পাওয়ার পরে তার ভিতরে একটা হালকা বাদামি রঙের বীজ পাবো। তাহলে এই যে পরপর 4টা অংশ পেলাম, তাহলে প্রথমে কি পেলাম? প্রথম পেলাম 1 নম্বর খোসা, 2 নম্বর পেলাম শ্বাস, 3 নম্বর পেলাম আটি, 4 নম্বর পেলাম হালকা বাদামি রঙের বীজ। তাহলে আমরা 4টা অংশ পেলাম। এই বীজটাই পরবর্তীকালে অঙ্কুরোদ্গমে সাহায্য করে।
নেক্সট প্রশ্ন কি আছে, বলছে ফলের ঠিক মাঝখানটা কি দেখতে পাচ্ছ? তাহলে ফলের ঠিক মাঝখানটা আমরা বলবো অল্প শক্ত হালকা বাদামি রঙের বীজ দেখতে পাবো। অল্প শক্ত হালকা বাদামি রঙের বীজ দেখতে পাবো। তারপরে যদি চলে আসি, প্রশ্ন কি বলছে, ফলের মাঝখানের অংশটা ছুরি দিয়ে খুব সাবধানে কেটে দেখো। তাহলে এবার ফলের মাংস আমি যদি কাটি তাহলে কি পাবো? প্রথমেই যদি আমি যাই, আমি যদি ত্বকটাকে যদি ছাড়িয়ে দিই, তাহলে আমরা ফল ত্বকটার ভেতরে তিনটা স্তর পাবো, বহিস্তক, মধ্যস্তক, অন্তস্তক। তাহলে এই তিনটা স্তর পাবো। এবার আমি খোসাটাকে ছাড়িয়ে যদি ফেলে দিই, তাহলে আমরা পাবো মধ্যস্তক এবং অন্তস্তক, এবং এই অন্তস্তকের মধ্যেই পাবো আমরা বীজ। তাহলে সেটাকে আমরা খাদ্যরূপে গ্রহণ করব, বীজটাকে ফেলে দেবো। তারপরে চলে আসছি, দেখো বলছে কাটা ফলটা যেমন দেখতে হয় তার পাশে ছবি আঁকো। তাহলে আমাকে আমের ছবি আঁকতে হবে, এবং আমের ছবি আঁকার পর সেটাকে আমাকে পয়েন্ট করতে হবে। হয়ে গেল। এবার দেখো বলছে ফলটা কাটার পর ফলটার বাইরে এবং ভেতরে যাতে পরপর 5টা ভাগ দেখতে পাওয়া যায় সেগুলি বলো। দেখো প্রথম ভাগ আমি যদি যাই, দেখো প্রথম ভাগটা হচ্ছে আমরা ফলটাকে নিচ্ছি, ফলটা দেখো সবুজ কালারও হতে পারে, হলুদ কালারও হতে পারে, এবং সেটা কি হবে, তাহলে আমরা বলতে পারি সবুজ হলুদ রঙের হবে, পাতলা হবে এবং অল্প শক্ত হবে। অল্প শক্ত কেন, আমি খুব সহজে সেটাকে আমরা চাকু দিয়েই কাটি অথবা হাত দিয়ে চিরি, সেটা করতে পারবো। দ্বিতীয় ভাগটা কি বলতে পারি, দ্বিতীয় ভাগটা একই হলুদ রঙের, কারণ ভিতরটা যখন আমি যদি হলুদ ফল, আমি যদি পাকা ফল নিই তাহলে ভিতরটা হলুদ হবে। হলুদ রঙের, রসালো, রসযুক্ত, তুমি যদি হাত দাও হাত দিয়ে রস বেরিয়ে যাবে, এবং নরম হবে এবং পুরু অংশ হবে, পুরু অংশ হবে। তারপরে দেখো তৃতীয় ভাগ যদি বলি, সাদা রঙের, ঈষৎ পুরু, অল্প শক্ত, অল্প শক্ত। চতুর্থ ভাগ যদি বলি, সাদা রঙের, ঈষৎ স্বচ্ছ পাতলা হবে, পর্দার মতো একটা অংশ দেখতে পাবো। ঠিক আছে। তারপরে পঞ্চম ভাগ যদি বলি, হালকা বাদামি রঙের যুক্ত, নরম এবং বীজ অংশ দেখা যাবে। তাহলে এই যে পরপর 5টা ভাগ যে আমি বললাম, এই 5টা ভাগ অনুযায়ী আমরা ফলকে, এটা আমের ক্ষেত্রে যখন যাচ্ছি, কারণ আমাদের এখানে আম নিয়েই আছে, আম ছাড়া খুব একটা ভালো ফল আমরা উদাহরণ বলতে পারবো না। আমরা লিচু বলতে পারি, আমরা আনারস বলতে পারি, কিন্তু এগুলোর ক্ষেত্রে উদাহরণ স্বরূপ বোঝানোটা একটু কষ্টকর, খুব একটা ভালো পারবো না। তাহলে আমরা এখানে খুব সহজেই এটা বলতে পারবো। দেখো তারপরে প্রশ্ন যদি চলে যায়, আমি আম সম্বন্ধে পড়িয়ে ফেলেছি তাই আমি আম সম্বন্ধে আর বলছি না। তো দেখো এরপরে প্রশ্ন আছে, আমের এ পোর্শন বাদে বি পোর্শনে একটা প্রশ্ন আছে, আমের দুটি বীজপত্র নিয়ে গঠিত হয়। বলছে আমের মধ্যস্থক রসালো শ্বাসযুক্ত। তাহলে আম কি ফল? তাহলে রসালো শ্বাসযুক্ত বলছে, তাহলে রসযুক্ত, তার মানে রসালো ফল। তারপরে প্রশ্ন কি বলছে, আমের বীজপত্রে, বীজে কটা বীজপত্র থাকে? আমের বীজপত্রে দুটো বীজপত্র থাকে, তাই জন্য এটাকে আমরা কি বলতে পারি, দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তারপরে দেখো আমরা পরের প্রশ্নে যদি চলে যাই, ফলের হরেক রকম 3টা ফলের ছবি দেওয়া আছে। একটা হচ্ছে আমের, দ্বিতীয়টা হচ্ছে আতা, তৃতীয়টা বোঝা যাচ্ছে না, কালারিং পুরো চেঞ্জ, এটা হচ্ছে এঁচড়ের ছবি। আমাদের বইয়ে লেখা আছে বলে তাই আমরা খুব সহজে সেটা বুঝতে পারছি। দেখো বলছে ফলটাকে একটু জোরে চাপ দাও। আমের ক্ষেত্রে যদি জোরে চাপ দিই তাহলে কি হবে, ফল ত্বকটা ফেটে বেরিয়ে আসতে পারে, তাহলে রস বেরিয়ে আসবে। আতার ক্ষেত্রে কি একই হবে? আতার ক্ষেত্রেও যদি যাই প্রায় একই দেখা যেতে পারে। এঁচড়ের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাবে না। কেন? এঁচড় মানে কাঁঠাল, কাঁঠালের অবস্থাটা যদি বলি, তুমি যদি গাছটা যদি ফল দেখো, ফলটাকে ছিঁড়তে হয়, দেখবে অনেকটা মোটা, মানে ফলত্বক যে আছে, ফলত্বকের ভিতরে যে বহিস্তক থাকে, সেই বহিস্তকটা একদমই আলাদা। সেই বহিস্তকটাকে তোমাকে কাটতে হয়, অথবা সেটাকে কাটার পরে তুমি তার ভিতরের অংশটা তুমি পাবে, নচেত পাবে না। আমের ক্ষেত্রে যেমন খোসাটা অনেক নরম পাতলা, তাই তুমি সহজে তুমি চাকু দিয়ে অথবা মারা বটি দিয়ে অথবা যে কোনো ভাবে তারা খুব সহজে সেই চামড়াটা খুব হাত দিয়ে সহজে ছিঁড়তে পারে। কিন্তু কাঁঠালের ক্ষেত্রে বা এঁচড়ের ক্ষেত্রে সেটা হবে না। আতার ক্ষেত্রে খুব সহজে করা যায়, এঁচড়ের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এবার দেখো আমের ক্ষেত্রে বলছে ফলটাকে কেটে ভিতরে কতগুলো বীজ দেখতে হবে। দেখো আমরা যদি যাই, যে আমের ক্ষেত্রে যদি যাই, আমরা একটা বীজ দেখতে পাবো, একটা বীজই দেখতে পাবো, একটা বীজ ছাড়া দেখতে পাবো না। আমরা আতার ক্ষেত্রে যদি যাই, আতার ছবিটা দেখলে বুঝতে পারবো অনেকগুলো আমরা এখানে বীজ দেখতে পাবো, তাহলে আতার অনেকগুলো মানে একাধিক আমরা পাবো। আর এঁচড়ের ক্ষেত্রে আমরা একাধিক পাবো, একাধিক পাবো। দেখো এর পরের পোর্শন যদি যাই, 201 পেজ, ঠিক আছে। বলছে কোন ফলটাই দেখেছো লেখো তো। বলছে দেখো, বলছে একটি বোটা, তার উপরে একটি মাত্র অংশ বা একটা মাত্র অংশ, আর তাতে একটা বীজ। আমরা আমি পাই, হয়ে গেল উদাহরণ। ফলের প্রকৃতি কি? সরল ফল, আমরা সরল ফল সম্বন্ধে জেনেছি। তো এরকম আরো ফলের উদাহরণ দেখো, এরকম যদি আরো সরল ফলে যদি যাই, পেয়ারা হবে, লিচু হবে, লেবু হবে, শশা হবে, লাউ হবে, কুমড়ো হবে, আপেল হবে, নাশপাতি হবে। আবার আমি বলছি, পেয়ারা, লিচু, পেয়ারা, লিচু,
লেবু, শশা, লাউ, কুমড়ো, আপেল, নাশপাতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে একটা বোটা, তার উপরে অনেকগুলো অংশগুলো আলাদা করা যায় এবং প্রতিটি অংশে একটা করে বীজ। দেখো যেমন আতাকে যদি আমরা খুলি প্রত্যেকটাতে আমরা একটা করে বীজ পাবো। ঠিক আছে, তাছাড়া আমরা স্ট্রবেরি ক্ষেত্রে স্ট্রবেরি আমরা ফলটা দেখেছি একদম লিচুর মতো দেখতে, কিন্তু লিচু না, তার কিন্তু প্রত্যেকটাতে একটা করে বীজ পাবো। ঠিক আছে, এরকম ফলগুলোকে গুচ্ছিত ফল বলে। একথোঙা আঙুর কি এই ধরনের ফল? অবশ্যই গুচ্ছিত ফল। ডিম্বাশয়ে যখন অনেকগুলো মুক্ত গর্ভভুক্ত যখন স্ফীত হয়ে যায় তখন সেখানে ফলটা গঠিত হয়। এখানে আঙুর আমরা বলতে পারবো কিনা সেটা আমি যাচ্ছি না। তো এখানে পরিষ্কার ক্ষেত্রে যদি বলি গুচ্ছিত ফল, আঙুরে যদি অনেকগুলো একসঙ্গে দেখি তখন সেটার মধ্যে আমরা পাই। ঠিক আছে, তারপরে দেখো চলে আসছি একটা বোটা, তার উপরে অনেকগুলো অংশ আলাদা করা যায় না, প্রতিটি অংশে একটা করে বীজ। যেমন এঁচড়, আমরা যদি এঁচড়ে মানে কাঁঠালে যদি একটা অংশ যদি নিই তাহলে সেটাকে যদি আমরা খুলি তার ভিতরে একটা করে বীজ পাবো। এরকম ফলগুলোকে বলে যৌগিক ফল। এরকম ফলগুলোকে বলে যৌগিক ফল। এরকম ফল কি পাবো? আনারস পাবো, ডুমুর পাবো, এগুলো হচ্ছে তোমার উদাহরণের মধ্যে পড়ছে। তাহলে আমরা কি কি পেলাম এখানে? আমরা পেলাম সরল ফল, আমরা পেলাম গুচ্ছিত ফল, আমরা পেলাম যৌগিক ফল। ঠিক আছে, এর পরের পোর্শন যদি চলে আসি, এর পরের পোর্শন যদি খুব সহজভাবে যদি চলে আসি, দেখো 203 পেজ। ঠিক আছে, এই 202 পেজের অংশগুলো আমরা বলে ফেলেছি। তো দেখো এখানে দেখো, তো আমরা যদি যাই তাহলে দেখো এই অংশের ক্ষেত্রে আমরা যদি এই অংশের ক্ষেত্রে যদি যাই তাহলে এই অংশের ক্ষেত্রে আমরা বলতে পারি, এই অংশের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে যদি বলি, দেখো এর পরের পোর্শন যদি চলে আসি, এর পরের পোর্শন অনুযায়ী আমরা বলতে পারি যে এরপরে ফল কোথা থেকে হলো তার সম্বন্ধে আমরা কিন্তু পড়ে ফেলেছি, তাই আমাদের জানার খুব একটা দরকার নেই। এবার দেখো এর পরের জায়গাটা যদি আমরা আসি, তো এখানে বিভিন্ন ধরনের দেখো ফলের ছবি দেওয়া আছে, সেখানে বীজের, ফল বললে ভুল হবে, বীজের ছবি দেওয়া আছে, সেই বীজের অংশ আমাদের পড়ার কথা বলেছে। তো সেখানে দেখো 203 পেজ, 203 পেজে যদি চলে আসি, দেখো বীজটার আকৃতি কেমন দেওয়া আছে। দেখো আমরা যে ছবিটা দেখছি তার থেকে বীজের আকৃতি মনে হচ্ছে গোলাকৃতি বা গোলাকার। বীজটার রং কেমন? বীজটার রং হালকা সবুজ, বীজটার রং হচ্ছে হালকা সবুজ। বীজটার উপরে কোনো বিশেষ দাগ বা ফুটো বা অন্য কিছু আছে? থাকলে তা কেমন দেখতে? ওই অংশ বা অংশগুলোর কাজ কি হতে পারে? দেখো আমরা যদি ফলটাকে দেখি তাহলে তার ক্ষেত্রে আমরা বলতে পারি বিশেষ দাগ ফুটো আমরা দেখতে পাচ্ছি, বীজটার উপর একটা অংশ ডিম্বাকার দাগ দেখা যাচ্ছে। দেখো আমরা যদি ছবিটা দেখি, এখানে এটা কার ছবি দেওয়া আছে? এটা হচ্ছে একটা বীজের ছবি। কোন বীজের ছবি? সেটা হচ্ছে আমাদের বলতে পারি যে ছোলার বীজ আছে তার ছবি দেখতে পাই, তার ছবি অনুযায়ী আমরা সেটা দেখে এখানে বলতে পারছি। ঠিক আছে, সেটা দেখে আমরা এখানে বলছি। তারপরে দেখো এর পরের প্রশ্নটা বলছে এবারে বীজটা কেটে দেখি, তো সেখানে আমার সাহায্য নিতে বলছে। বীজ তো আমি তোমাকে কেটে দেখাতে পারবো না, তো বলছে আলপিন দিয়ে বীজের উপরের আবরণীটি আস্তে আস্তে ছড়িয়ে ফেলো বা ছাড়িয়ে ফেলো। আবরণীটির নাম কি? দেখো আবরণীটির নাম যদি বলি তাহলে সেটা হবে বীজত্বক। এর কটা অংশ? এর দুটো অংশ, এর দুটো অংশ। তারপরে দেখো বলছে যে আবরণীটির ভিতরের অংশটি সরিয়ে রেখো। এবার আবরণীটিকে সাদা কাগজটির উপরে রাখো আর পাশের ছকে ছবি আঁকো। শেষে আবরণীটি কেমন দেখো? আমরা ছবি দেখে বুঝতে পারছি যে ঈষৎ শক্ত, পুরু, অস্বচ্ছ, সবুজাভ সাদা বর্ণের অংশ। ঠিক আছে, সবুজাভ সাদা বর্ণের অংশ। তৃতীয় প্রশ্ন কি বলছে? তারপর আবরণীটির ভিতরের অংশটি দেখো। দেখো তার ভিতরের অংশটা আমরা কি পাবো? সেখানে অন্তর্বীজ পাবো। তারপরে দেখো বলছে সাবধানে সামান্য চাপ দাও, এবার দুটোকে ভাগ করে দাও। দেখো আমি যদি দুই ভাগে যদি ভাগ করি তাহলে দুটো বীজ আমরা এমনি পেয়ে যাচ্ছি। তারপরে দেখো বীজটার ছবি দেওয়া আছে, সেটা ছবি আঁকতে বলছে, তো সেটা তোমরা করে ফেলবে। তো এটা হচ্ছে 203 পেজের। তারপরে দেখো 204 পেজে যদি চলে আসি, এই 4 পেজের অংশগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি, তাই আমরা এই অংশটা পড়বো না, আমাদের এই অংশটা পড়ার দরকার নেই। ঠিক আছে, তো এবার দেখো এরপরে বলছে তো ওই অংশগুলো তোমাদের তো করে দেওয়া আছে আর আমি বুঝিয়েও দিয়েছি। যারা ক্লাস করনি তারা সেই ক্লাসটা খুব ভালো করে দেখো, পেরে যাবে।
দেখো এর পরে প্রশ্ন আছে, দেখো যে বলছে যে তোমার লাগবে একটা ভেজানো মটর বীজের খোসা ছাড়ানো ভেতরের অংশটা, একটা অঙ্কুরিত মটর বীজ যা থেকে একটা মোটামুটি চারা গাছ জন্মেছে, খোসা ছাড়ানো ভিতরের অংশটা ছোট গাছ। দেখো এরকম গাছ নিয়ে আমরা পরীক্ষা করতেই পারি, চারা গাছ। তো চারা গাছের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, একটা চারা গাছ কি হয়, সে তার প্রথমে দুটো অংশ বেড়ায় চারা গাছটা থেকে। আমি যে ছবি এঁকেছিলাম এরকম ভাবে দেখিয়েছিলাম, তাহলে উপরে চলে যাচ্ছে তোমার হচ্ছে বিটপ, নিচে চলে বিটপ মানে মুকুল চলে যাচ্ছে উপরে, নিচে চলে যাচ্ছে মূল, নিচটা হচ্ছে ভ্রূণমূল, উপরটা হচ্ছে ভ্রূণমুকুল। তাহলে সেখানে মূল কি হবে, মূল বাড়বে, কাণ্ড আস্তে আস্তে সেটা তৈরি হবে এবং কাণ্ডের মধ্যে সেখানে পাতাও আসবে। তা এগুলো আমরা প্রত্যেকটা অংশ কিন্তু ডে বাই ডে পরীক্ষা করতে পারবো। আমি আজকেই বীজ ফেললাম, তার অঙ্কুরোদ্গম হতে সময় লাগবে, সেই অঙ্কুরোদ্গম সময়ের পর তার চারা গাছটা একটা সময় পর্যন্ত তার বাড়বে আস্তে আস্তে। সেই চারা গাছের অঙ্কুরোদ্গমে যে পরীক্ষায় আমরা দেখেছিলাম একই জিনিসই হবে, সেটা আস্তে আস্তে বাড়বে। সেটা আমরা পরীক্ষা যদি খুব ভালো করে যদি সময় দিয়ে করি, তাহলে সেটা আমরা পর্যবেক্ষণ করলে আমরা সিদ্ধান্তে আসতে পারবো যে একটা বীজ থেকে কতক্ষণে কিভাবে চারা গাছ তৈরি হচ্ছে এবং কি কি। দেখো যে কোনো ভাবে আমরা যদি কোনো বীজকে জলে কিছুদিনের জন্য যদি রেখে দিই, ঠিকঠাক ভাবে যদি আমরা তার যদি পরিচর্যা করি এবং অঙ্কুরোদ্গমের যতগুলো শর্ত আছে যদি মেনে চলি, তাহলেই সেই বীজটা কিন্তু তার অঙ্কুরোদ্গম ঘটবে, খুব সহজে আমরা দেখতে পাবো। দেখো এখানে দেখো তার পরের পোর্শনে একটা কোশ্চেন অনেকগুলো আছে, বলছে বীজের বিভিন্ন অংশের কাজ লেখো। এই কাজগুলো আমি কিন্তু আগে প্রত্যেকটা অংশ পর্যালোচনা করেছি, আজকে আবার আমি বলছি। দেখো বলছে বীজত্বক। দেখো বীজত্বক মানে যে বীজের ভিতরে যে অন্তর্বৃক্ষ থাকে তারকে বাইরের আঘাত থেকে রক্ষা করাই মেন কাজ। তারপরে দেখো দেওয়া আছে ভ্রূণ। ভ্রূণের কি বলছে, ভ্রূণের কি হয়, ভ্রূণটা মানে কি নতুন উদ্ভিদ বা শিশু উদ্ভিদ সেটা সৃষ্টি করা, তাহলে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। 3 নম্বর বীজপত্র। বীজপত্রের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখবো এবং খাদ্য সঞ্চয় করে রাখার পর সে খাবারটা অঙ্কুরোদ্গমের সময় শিশু যে উদ্ভিদ হবে তাকে খাদ্য সরবরাহ করবো, শিশু যে উদ্ভিদ হবে তাকে আমরা খাদ্য সরবরাহ করব। তারপরে কি আছে ভ্রূণমুকুল। ভ্রূণমুকুল মানে হচ্ছে মুকুল সৃষ্টি করছে, তার মানে তার উদ্ভিদের বিটপতন্ত্র তৈরি হবে, বিটপতন্ত্র সৃষ্টি হবে। তারপরে যদি আছে ভ্রূণমূল। ভ্রূণমূল মানে সেটা নিচের দিকে যাচ্ছে, তার মানে উদ্ভিদের ভ্রূণ মূলতন্ত্র সৃষ্টি করবে। তাহলে মূল আর মুকুলের যা কাজ সেটাই আমরা এখানে বলে ফেলবো। তাহলে এখানে খুব সহজে এটা আমরা বলে ফেলতে পারি। এবার দেখো এর পরের কোশ্চেনগুলো একটু মাথায় রেখে পড়তে হবে, না মাথায় রেখে পড়লে তোমরা কিন্তু করতে পারবে না। এবার দেখো এর একটু আমাকে জল খেতে হবে, অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি। দেখো এর পরের প্রশ্ন আছে, খুব সহজভাবে যদি যাই তো সেই প্রশ্নগুলো আমরা খুব সহজে যদি পড়ি। বলছে বীজ থেকে, বীজ তৈরি হয় কোথা থেকে, ফুলের কোন অংশ থেকে। দেখো বীজ আমরা যদি যাই, বীজ তো ফলের ভেতরেই থাকে, তাহলে সেইখান থেকে ফল তৈরি হয় ফুলের সেসব অংশ থেকে। তো আমরা পড়ে ফেলেছি, আমরা এখানে যাচ্ছি না। তো এখানে তোমাকে একটা ফুল নিয়ে তার বৃতি, পাপড়ি মানে দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর চক্র দেখাতে বলেছে। তো আমরা এটা করব না, এটা আমরা আজকে করব না, আমরা একদম ফলের সম্বন্ধে পড়ছি। দেখো বলছে একটি মটর বীজের গঠন জেনেছি, সব বীজেরই গঠন কি একই রকম? তাহলে এসো অন্য কোনো একটি বীজের গঠন দেখি। তোমার লাগবে সারা রাত ভিজিয়ে রাখা ভুট্টা বীজ, বীজটা কাটার জন্য একটা আলপিন, একটা ব্লেড, সাদা কাগজ। তাহলে আমরা এটা কিন্তু ভুট্টা বীজের ক্ষেত্রে আমরা করতে পারি, ভুট্টা বীজের ক্ষেত্রে আমরা করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে ভুট্টার বীজের ক্ষেত্রে আমাদের করতে বলছে। দেখো এই ভুট্টার বীজ আমরা যদি নিই তাহলে আমরা খুব সহজেই সেটা কিন্তু করতে পারবো। দেখো এই ভুট্টার বীজে যদি যাই, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বলছে যে আলপিন দিয়ে বীজের উপরের যে আবরণটি, বীজের উপরের যে আবরণটি আস্তে আস্তে ছাড়িয়ে ফেললে তার নাম কি, এটির কটা স্তর রয়েছে। দেখো আমরা যদি যাই, বীজের উপরের আবরণটি কি থাকে,
সেখানে দুটো স্তর থাকে, দুটো একসঙ্গে যুক্ত থাকে, একটা হচ্ছে ফলত্বক, একটা হচ্ছে বীজত্বক। তার মানে আমরা কটা স্তর পাচ্ছি? দুটো স্তর পাচ্ছি, একটা হচ্ছে ফলত্বক, একটা হচ্ছে বীজত্বক। তারপরে প্রশ্নটা কি বলছে, এটির কটা স্তর? তাহলে আমরা পেয়ে গেলাম দুটো স্তর। দুটোকে কোনোভাবে আলাদা করা যায় না, দুটোকে কোনোভাবে ভুট্টা বীজের ক্ষেত্রে আলাদা করা যায় না। তারপরে দেখো বলছে আবরণটির ভেতরের অংশটি, আবরণটির ভেতরের অংশটি সরিয়ে রাখো। এবার আবরণীটিকে সাদা কাগজের ওপর রাখো। আবরণীটাকে সাদা কাগজের উপর রাখতে বলছে, ঠিক আছে, আবরণীটাকে সাদা কাগজের উপর রাখছি। তারপরে কি বলছে যে তার পাশের ছকে ছবি আঁকো। তাহলে ছবি আঁকার কথা বলছে। তাহলে দেখো এখানে আমরা খুব সহজে যদি যাই, তাহলে সহজভাবে যদি যাই, তাহলে সহজভাবে ক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি যে আবরণটির ক্ষেত্রে যদি আমি ছবিটা দেখি, ঠিক আছে, ছবিটা আমাকে যদি দেখতে হয়, তাহলে ছবিটা দেখতে কেমন, আবরণীটা দেখতে কেমন, আমি এখানে কোশ্চেন আসতে হবে। তাহলে আবরণীটা দেখার ক্ষেত্রে যদি আমরা যদি বলি, তাহলে আবরণীটা ঈষৎ শক্ত হালকা হলুদ বর্ণের, ঈষৎ শক্ত হালকা হলুদ বর্ণের। তারপরে দেখো প্রশ্ন চলে আসছি। তারপরে প্রশ্নে কি বলছে, আবরণীটি ভেতরের অংশটি দেখো, ঠিক আছে, দেখছি। বলছে এর নাম কি? তাহলে দেখো আমরা যদি যাই এর ক্ষেত্রে, এর নাম যদি যাই, তাহলে আবরণীর ভিতরে কি থাকে? অন্তর্বীজ থাকে। তাহলে অন্তর্বীজকে আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কি প্রশ্ন বলছে, এটিকে সাবধানে, মানে সাবধানে সামান্য চাপ দিতে বলছে, ঠিক আছে, চাপ দিচ্ছি। এটা কটা ভাগে ভাগ করা যায়? দেখো আমরা যদি বলি একে চাপ যদি দিই, তাহলে বীজটি দুটি অসমান অংশে ভেঙে যাবে বা বিভক্ত হয়ে যাবে, দুটি অসমান অংশে বিভক্ত হয়ে যাবে বা ভেঙে যাবে। তারপরে দেখো কি বলছে যে বীজটিকে দাঁড় করিয়ে সাবধানে ব্লেড দিয়ে সাবধানে লম্বালম্বি কাটো। বীজের ভেতরের কোথায় ছোট গাছ রয়েছে দেখো। দেখো আমরা যদি বলি বীজটা কাটার পর ভিতরে যে ছোট গাছটি আছে সেটা গাছ বলছে, সেটা তো আসলে গাছ না, সেটা হচ্ছে ভ্রূণ। সেই ভ্রূণটা আমরা দেখতে পাবো। তারপরে দেখো কি বলছে যে বীজের ভেতরে ছোট গাছটা ছাড়া বাকি অংশে কি রয়েছে। দেখো আমরা যদি যাই বাকি অংশে কি, দেখো বাকি অংশে চারা গাছ ছাড়া বাকি অংশে শস্য রয়েছে, সেই শস্যটাই তো আমরা দেখতে পাই। তাহলে আমরা কি বলতে পারি? অন্তর্বীজ পেয়েছি, অন্তর্বীজের তার ভিতরে আমরা পাচ্ছি ভ্রূণ, তার ভিতরে আমরা পাচ্ছি, তার ভিতরে আমরা শস্য। তার মানে এইগুলো পরপর পরপর অংশ আমরা পাচ্ছি। বলছি এর কাজ কি? দেখো শস্যের যদি আমরা কাজ যাই, তাহলে আমরা ভুট্টার যে কাজটা করি সেটাই আমরা এখানে বলবো। অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণকে খাদ্য সরবরাহ করা কাজ 1 নম্বর। 2 নম্বর বলতে পারি যে কাটা বীজটির ভিতরে ভ্রূণ এবং শস্য এই দুটো অংশই আমরা সেটাকে দেখতে পাই, এবং ভ্রূণটি সব সময় হয় সাদা বর্ণের, আর ভ্রূণের উপরের দিকে থাকে ভ্রূণমুকুল, আর ভ্রূণের নিচের দিকে থাকে ভ্রূণমূল। তাহলে সেখানে আমরা সাদা অংশটা বেশিরভাগ ক্ষেত্রে হলুদ অথবা সাদা বর্ণের দেখতে পাই, ঠিক আছে। তো দেখো এখানে এই যে পড়লাম, এই অংশের দ্বারা খুব সহজে আমরা বলতে পারলাম, ঠিক আছে। এবার দেখো এর পরের যদি প্রশ্নে যদি চলে যাই, সেগুলোর উত্তর করে দেওয়া আছে, আমরা সেগুলো উত্তরে আর যাচ্ছি না, সেগুলোর উত্তরে আমরা যাচ্ছি না। দেখো এর পরের প্রশ্নে যদি চলে আসি, দেখো 209 পেজে চলে আসো। 209 পেজে চলে আসতে গেলে এখানে খুব সহজে দেখো আমরা যদি চলে যাই, এখানে 208 পেজটা আমি একটু বাদ চলে গেছে, 208 পেজে চলে আসো। এখানে দেখো বলছে মটর বীজ আর ভুট্টা বীজ দুইটি বীজের মধ্যে কি কি মিল রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে বৃষ্টির বাইরে কোনো আবরণ আছে। দেখো মটর বীজের ক্ষেত্রে যদি যাই বা ভুট্টা বীজের ক্ষেত্রে যদি যাই, দুটোরই কিন্তু আমরা আবরণ পাবো, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে, বৃষ্টির ভেতরে কি ছোট চারা গাছ আছে? অবশ্যই আমরা পাবো, দুটোর ভিতরেই আমরা চারা গাছ পাবো। 4 নম্বর প্রশ্ন কি, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বীজের ভেতরে ছোট চারা গাছটির খাবার রয়েছে তো? বীজের ভিতরে তো অবশ্যই উপস্থিত, তাহলে খাবার তো অবশ্যই থাকবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে কি যে ছোট চারা গাছটির দিয়ে কি কি অংশ রয়েছে। দেখো আমরা যদি যাই তো কি কি অংশ যদি বলি, তাহলে দুটো করে অংশ পাচ্ছি, বীজপত্র পাবো এবং ভ্রূণাক্ষ পাবো। দুটোর ক্ষেত্রেই পাবো, মটর বীজের ক্ষেত্রেও পাবো এবং ভুট্টা বীজের ক্ষেত্রেও পাবো। এই অন্তর্বীজ থেকেই চারা গাছ সৃষ্টি হয়, এই অন্তর্বীজ থেকেই চারা গাছ সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি। এবার দেখো 209 পেজে যদি চলে আসি, 209 পেজে দেখো দেওয়া আছে কি প্রশ্ন কি দেওয়া আছে। এখানে কিন্তু বই ছাড়া কোনো মতে কিন্তু সম্ভব না। তোমরা প্রত্যেকে আমার বলার পরে কিন্তু এই বইটাকে খুব ভালো করে মেনশন করে দেখে নিও। কারণ কেন বলছি, আমি প্রতিটা জায়গায় বললাম তো, তোমরা হয়তো এখন বই অনেকেই নাওনি, তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা বইটাকে নিয়ে সেখানে আমার কথা অনুযায়ী ফলো আপ করে নাও।
খুব সহজে বুঝে নিতে পারবা। আমি তো প্রশ্ন অনুযায়ী পড়ছি, তো তোমরা যখন পরবর্তীকালে শুনবে বা দেখবে তখন বই পাশে রেখে হেডফোন লাগিয়ে শুনবে, খুব সহজে কানে ঢুকবে আর বইয়ের সঙ্গে মিলাবে যে উত্তরগুলো স্যার যে বলছে সেটার সঙ্গে মিলছে কিনা। আশা করি মিলে যাবে। দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, পুরোপুরি ঘেমে বলছি, পুরোপুরি ঘেমে আছি, তো তোমাদের সেই জায়গাটা কিন্তু নেই, তোমরা আরাম করে করো। দেখো প্রথম প্রশ্ন যদি যাই, বলছে কি যে বৃষ্টির আবরণ কি কি দিয়ে স্তর দিয়ে তৈরি। মটর বীজের ক্ষেত্রে যদি যাই সেখানে কিন্তু শুধু বীজত্বক থাকে, কিন্তু ভুট্টা বীজের ক্ষেত্রে যদি যাই, ভুট্টা বীজের ক্ষেত্রে ফলত্বক এবং বীজত্বক একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে, তাহলে সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, আবরণের ভিতরে ছোট চারাগাছ ছাড়া আর কি কি রয়েছে। দেখো আমরা যদি চারাগাছ ছাড়া যদি লক্ষ্য করি তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো, দুটো বীজপত্র দেখতে পাবো। আর ভুট্টা বীজের ক্ষেত্রে শস্য পাতলা বীজপত্র, যেটাকে আমরা স্কুটেরাম বলেছি, সেটা দেখতে পাবো। ওই অংশটার কাজ কি, তার মানে আমাদের বীজপত্রের কাজ যদি যাই তাহলে বীজপত্রের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা, অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে সরবরাহ করা, এটা হচ্ছে মটর বীজের ক্ষেত্রে কাজ। ভুট্টা বীজের ক্ষেত্রে কি কাজ হবে, একই কাজ হবে, শস্য হবে। ওখানে যেমন মটর বীজের ক্ষেত্রে বীজপত্র বললাম, এখানে আমরা শস্য বলবো। শস্য অংশটিতে খাদ্য সঞ্চিত থাকে, অঙ্কুরোদ্গমের সময় চারা উদ্ভিদকে খাদ্যটা সরবরাহ করে থাকে। তারপরে প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে ছোট চারাগাছটার মূল কি দিয়ে ঢাকা। ছোট চারাগাছটার মূল কি দিয়ে ঢাকা। মটর বীজের ক্ষেত্রে কোনো আবরণ থাকে না, মটর বীজের ক্ষেত্রে কোনো আবরণ থাকে না, কিন্তু ভুট্টা বীজের ক্ষেত্রে ভুনো মূলা আবরণী বা কোলিওরাইজা থাকে। কোলিওরাইজা ইংলিশ টার্ম হচ্ছে কোলিওরাইজা। ছোট্ট চারাগাছটার কাণ্ড কি দিয়ে ঢাকা থাকে। মটর বীজের ক্ষেত্রে কোনো আবরণ থাকে না, কিন্তু ভুট্টা বীজের ক্ষেত্রে সেটা দেখা যায়, সেটা হচ্ছে ভুনো মুকুল আবরণী, যাকে আমরা বলি কোলিওপটাইল। কোলিওপটাইল। তারপরে প্রশ্ন কি আছে, ছোট চারা গাছটির মানে মটর বীজের ক্ষেত্রে দুটো বীজপত্র থাকে আর ভুট্টা বীজের ক্ষেত্রে একটি বীজপত্র থাকে। তারপরের প্রশ্ন কি আছে, বলছে যে এই ছোট চারা গাছটার খাদ্য কোথায় রয়েছে। দেখো মটর বীজের ক্ষেত্রে বীজপত্রে থাকে আর ভুট্টা বীজের ক্ষেত্রে শস্যে উপস্থিত থাকে। হয়ে গেল আমাদের এই কোশ্চেনগুলো, কোশ্চেন খুব সহজে আমরা করতে পারি। তারপর দেখো চলে আসছি বীজপত্র। দেখো মটরে যে বীজপত্র আছে সেখানে আমরা দুটো বীজপত্র পাচ্ছি, তাই জন্য আমরা কি বলছি, দ্বিবীজপত্রী উদ্ভিদ বলছি। এবার মটর বীজ, এবার ভুট্টা বীজের ক্ষেত্রে যদি ভুট্টা বীজের ক্ষেত্রে আমরা একটি মাত্র বীজপত্র পাই, তাহলে একবীজপত্রী। এবার দেখো বলছে মটর বীজের মতো কতগুলো উদাহরণ, ছোলা পাবো, আম পাবো, কাঁঠাল পাবো, লিচু পাবো, এইসব। আর ভুট্টার মতো যদি যাই, ধান, গম, যব, খেজুর, এগুলো হচ্ছে আমরা ভুট্টা বীজের মতো পাবো আমরা। ঠিক আছে, এটা একবীজপত্রী দ্বিবীজপত্রীর ক্ষেত্রে উদাহরণ যাচ্ছি না, এটা হচ্ছে একই রকম ভাবে দেখতে সেটার উদাহরণের ক্ষেত্রে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এইটুকুনটা পর্যন্তই, এই মানে ফলের সম্পূর্ণটা শেষ হলো। ঠিক আছে, এবার তোমাদের পরীক্ষা সম্বন্ধে আমি আসি। পরীক্ষা সম্বন্ধে যদি যাই, আমি বোর্ড নিয়ে বসিনি আজকে, তো পরীক্ষার শর্ট কোশ্চেন 11 থেকে 12 মার্কসের পড়বে, টাইম ফিক্সড করা থাকবে, এবং 2 মার্কসের কোশ্চেন পড়বে, সেটা 10টা বা 12টা পড়তে পারে, সেটা টাইম ফিক্সড করা থাকবে। মানে তুমি চাইলে প্রশ্ন স্কিপ করে যেতে পারবে না, আর প্রশ্ন চলে গেলে তুমি প্রশ্নটাকে আর পাবে না, প্রশ্নটাকে তুমি আর পাবে না। প্রত্যেকটা প্রশ্নের টাইম সেটিং করা থাকবে, সেই টাইম সেটিং সহই তোমাদের কাজ চলবে। এটা গেল 2 নম্বর। আর 3 মার্কসের কোশ্চেন পড়বে, তোমাদের প্যাটার্ন এইটাই থাকবে। পরীক্ষা ধরো 40 থেকে 45 মার্কের থাকবে, পরীক্ষার টাইম 1 ঘন্টা 10 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট থাকবে। এটা গেল পরীক্ষার পোর্শন। এবার কথা আসছে তোমরা কোথায় দিবে, তোমাদের কোথায় তোমরা সেই প্রশ্নগুলো করবে। তোমাদের আমি 7-এর একটি গ্রুপ খুলে দিব, সেই গ্রুপের মধ্যেই তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমাকে পাঠাতে হবে। পরীক্ষা দেওয়ার 10টা মিনিট সময় থাকবে তোমাদের সেই গ্রুপে পাঠানোর। পরীক্ষা দেওয়ার 10টা মিনিট, আমি সেটা মর্নিংয়েই তোমাদের আমি পরীক্ষার গ্রুপ খুলে তোমাদেরকে গ্রুপ দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করতে পারবে। এবং জয়েন করার সঙ্গে সঙ্গে যখন তোমাদের খাতা পরীক্ষা হয়ে যাবে, তোমাদের 10 মিনিট মাত্র সময় থাকবে। সেই 10 মিনিটের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাকে খাতা জমা করতে হবে। যাদের খাতা পড়বে এবং যারা পুরোপুরি ক্লাস করবে তাদেরই খাতার মেনশন হবে, অন্য কারো মেনশন হবে না। এটা গেল তোমাদের ক্ষেত্রে। এবং ওই 1 ঘন্টা 10 মিনিট হোক বা 1 ঘন্টা 20 মিনিট, তাহলে 10 মিনিট, তার মানে 1 ঘন্টা 30 মিনিট তোমাদের পরীক্ষার টাইমের মধ্যে থাকলো। এবার তার পরের যে 30 মিনিট থাকবে, সেই 30 মিনিটে আমি যে প্রশ্নগুলো করেছি
সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে আলোচনা করে দেবো এবং তোমরা সেই দেখে সেই প্রশ্নের অনুযায়ী তোমরা তোমাদের খাতায় মান বসাবে এবং তোমরাই খাতা দেখবে এবং খাতা দেখার সময় লাল পেন ব্যবহার করবে। কে কত পেলে সেটাকে আমাকে আবার গ্রুপে জানাবে, সেই গ্রুপের অনুযায়ী জানার পর আমি সেটা মহারাজকে হোক বা তোমাদের গ্রুপে তো দিবই এবং সেটা আমার কাছে একদম পুরোপুরি নোটেড করা থাকবে এবং কে কে পরীক্ষা দিচ্ছ কে কে পরীক্ষা দিচ্ছ না সেটা কিন্তু একদম পুরোপুরি মেনশন হয়ে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে গ্রুপটা কিন্তু 10 মিনিটের জন্য খোলা থাকবে, সারা দিন মানের জন্য না। গ্রুপের যেই কাজ শেষ হয়ে যাবে সেই কাজ শেষের পরে কিন্তু গ্রুপ বন্ধ হয়ে যাবে, গ্রুপের আর কোনো কাজ থাকবে না। কেন? কারণ তোমরা অনেকে আমাকে পার্সোনালি পাঠাও, পার্সোনালি আমার পক্ষে সত্যি সবসময় দেখা সম্ভব হয় না, পার্সোনালি প্রচুর জন পাঠাচ্ছ। শুধু তোমাদের ক্লাস বলে না, 8, 7, 6, 5 তো প্রতিনিয়ত ঢুকছে, 6 প্রতিনিয়ত ঢুকছে, আমার পক্ষে দেখা সম্ভব না। তাই তোমরা যাদের নাম্বার সেভ থাকে না আমি হয়তো দেখতেও যাই না, গ্রুপে জাস্ট দিব তোমাদের সেই গ্রুপে অনুযায়ী। পরীক্ষা কোন পোর্শনটা হবে? পরীক্ষাটা হবে হচ্ছে এই, আমি বলে দেবো তোমাদেরকে, আজকে ক্লাসটা হয়ে যাক, আজকে ক্লাসের পর আমি কোন জায়গাটার পরীক্ষা নিব সেটা ভাবনা চিন্তা করে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবং তোমাদের দুটো ক্লাস কিন্তু মাধব স্যার নিয়ে নিয়েছেন, ওই দুটো ক্লাস আমি করাতেও পারি নাও করাতে পারি। তো আমাদের এর পরবর্তীকালে পরীক্ষার পর অ্যানুয়াল শুরু হয়ে যাবে এবং পরীক্ষা কিন্তু মাঝে মাঝেই নিব। কারণ দেখো তোমরা অলরেডি একটা শিডিউল পেয়ে গেছো, সেই শিডিউল অনুযায়ী তোমাদের দেখতে পেয়ে গেছো যে ক্লাস পরীক্ষা সেরকমভাবে পরীক্ষাটা নিতে গেলে তো 2 ঘন্টা হয়ে যায়। তো আমি এরকম ভাবে একটা চ্যাপ্টারেরও ধরো 50 মিনিটের বা 60 মিনিটের পরীক্ষাও নিতে পারি, এরকম ভাবে চলতে পারি। তো একদিন পরীক্ষা নিলাম, একদিন আলোচনা করলাম, সেটাও হতে পারে। তো যাই হোক, সেটা পরবর্তীকালের বিচার আচার্য। তোমরা প্রত্যেকে ক্লাসটাকে করেছো এবং প্রত্যেকে এখন তোমাদের রোলটা দেওয়া শুরু করো, ঠিক আছে? এবং মানে আবার সেকশন নাম সহ সেটা কমপ্লিট করো।